কদিন আগে প্রফেসর ইউনূস সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রফেসর ইউনূসের একটি কিচেন ক্যাবিনেট ছিল। কিচেন ক্যাবিনেটেই সব সিদ্ধান্ত হতো, ফুল ক্যাবিনেটে কখনো বড় সিদ্ধান্ত হতো না। কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো নিয়ে তারপরে বড় ক্যাবিনেটে সেগুলো শুধু জানিয়ে দেয়া হতো। এই মেটিকুলাস ডিজাইনটা যখন বেরিয়ে গেছে তখন প্রফেসর ইউনূসের ওই কিচেন ক্যাবিনেটের মেম্বাররা, যারা মেম্বার রয়েছে তারা দেখছি খুব এটাকে প্রোটেস্ট করছে। যেমন রিজওয়ানা হাসান কিচেন ক্যাবিনেটের অন্যতম একজন, বলা যায় যে তিনটা নাম মূলত আসে, প্রফেসর ইউনূস যে তিনজনকে নিয়ে কিচেন ক্যাবিনেট তৈরি করেছেন, সাথে আরও দু একজন থাকার কথা বিভিন্ন সময় শুনেছি, আসিফ নজরুল, আদিলুর রহমান এবং রিজওয়ানা হাসান। এই তিনজন ছিলেন প্রফেসর ইউনূসের সব থেকে কাছের হাত, ডান হাত, বাম হাত, মধ্যের হাত, উপরের হাত, নিচের হাত, এরকম হাত যদি আরও কিছু থাকে তাহলে সেই হাতগুলোর সঙ্গে আমরা কখনো কখনো এই আলোচনাও শুনেছি যে ফরিদা আক্তারও কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমরাও কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, এরকম কখনো কখনো আমরা শুনেছি। কিন্তু মূল শক্তিধর তিনজন ছিলেন আসিফ নজরুল, আদিলুর রহমান এবং রিজওয়ানা হাসান। সেই রিজওয়ানা হাসান ইদানিং খুব করে ব্রিগেডিয়ার সাখাওয়াতের সমালোচনা করছেন। উনি তো বলেননি কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন, উনি তো নিজেই জানেন না কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন। তিনি বলছেন পৃথিবীর সমস্ত মন্ত্রিসভায় কিচেন ক্যাবিনেটের সিস্টেম এটা একটা বৈধ ব্যাপার, কারণ কখনোই প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে সব আলোচনা করেন না। তিনি স্পেসিফিক কাউকে কাউকে নিয়ে আলোচনা করেন, এটা করতেই পারেন, যখন যাকে প্রয়োজন মনে হবে তাকে নিয়ে আলোচনা করবেন। অর্থাৎ ওই কিচেন ক্যাবিনেটের বৈধতা তিনি দিয়েছিলেন, রিজওয়ানা হাসান পুরো বৈধতা দিয়ে দিয়েছেন। এখন থলের আরেকটা বিড়াল বেরিয়েছে। ওই কিচেন ক্যাবিনেটের আশেপাশে থাকা যে নামটা আমরা সবসময় মনে করেছি ফরিদা আক্তার, মূলত তার জন্য না, তার স্বামী ফরহাদ মাজারের জন্য। ফরহাদ মাজার যেহেতু জুলাই আন্দোলনের পেছনের অন্যতম মাস্টার মাইন্ড, সেহেতু সরকারে তার একটা প্রভাব রয়েছে। তার স্ত্রী যখন সরকারে, সেহেতু তার স্ত্রীকে কিচেন ক্যাবিনেটে রাখাটা খুব স্বাভাবিক। এরকম কারণেই আমাদের একটা ভাবনা ছিল যে ফরিদা আক্তারও কিচেন ক্যাবিনেটের মেম্বার। কিন্তু এই ফরিদা আক্তার এবার থলের বিড়ালটা বের করে দিচ্ছেন। তিনি বলছেন যে আমেরিকার সঙ্গে যে গোপন দেশ বিক্রির চুক্তি হয়েছে সেই চুক্তি অনেক চেষ্টা করেও তিনি ঠেকাতে পারেননি। কি ভয়াবহ তথ্য! চলুন একটু এই ভয়াবহ তথ্যের ভেতরে ঢুকে বুঝতে চেষ্টা করি যে প্রফেসর ইউনূসের লোকজন এখন কেন তার সমস্ত ইতিহাস, সমস্ত কুকীর্তি বের করে দিচ্ছেন, ফাঁস করে দিচ্ছেন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক উপদেষ্টা ফরিদা আক্তারের কথা। ফরিদা আক্তার বাংলাদেশে নারী সমাজে বেশ আলোচিত একটা নাম। আবার ফরহাদ মাজারের স্ত্রী হিসেবে অনেকে আবার এই সমালোচনাও করেছেন যে ফরহাদ মাজারের স্ত্রীর কোটায় তিনি উপদেষ্টা হয়েছেন। সেই সমালোচনা আমি করতে চাই না। ফরিদা আক্তার তার যোগ্যতা অনুযায়ী তিনি উপদেষ্টা হয়েছেন, এটা আমি বিশ্বাস করতে চাই। কিন্তু তিনি এটা কি বললেন? সরকারে থাকার পরে, সরকারের কাজ শেষ হয়ে যাওয়ার পরে কি ভয়ঙ্কর তথ্য দিলেন। এই তথ্য যদি সত্য হয় তাহলে কি অবস্থা হবে প্রফেসর ইউনূস সরকারের ভবিষ্যতে? আলোচনাটা কোন দিকে যাবে? বাংলাদেশের সব মানুষই তো তাদেরকে দোষারোপ করবে কিংবা তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, এরকম অবস্থা। কাঠগড়ায় আদালতের কাঠগড়ায় না, মানুষের বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। সবাই প্রশ্ন করবে। আদালতের কাঠগড়ায় প্রফেসর ইউনূসকে দাঁড় করানো এত সহজ নয়। যদি কোনো দিন পৃথিবীর ইতিহাসে আবার কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে, তখন হয়তো তারা আবার এই ইতিহাসগুলো ঘেঁটে তখন অনেক কিছু করার চেষ্টা করবে। সেটা সুদূর পরাহত একটা ব্যাপার, অনেক দূরের ইতিহাস সেটা। সেই ইতিহাস নিয়ে আমরা এখন আলোচনা নাই বা করি, কারণ সেই ইতিহাসের মধ্যে একটা প্রতিহিংসা লুকায়িত আছে। প্রফেসর ইউনূস যেমন প্রতিহিংসার রাজনীতি করেছেন, তেমনি আওয়ামী লীগ যদি কোনো দিন ফিরে আসে তারাও উল্টা প্রতিহিংসার রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা আমরা প্রত্যাশা করি না যে বাংলাদেশে আর কেউ প্রফেসর ইউনূসের মতো প্রতিহিংসার রাজনীতিগুলো করে যাক। ফরিদা আক্তার কি বললেন তাকে নিয়ে কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিতে পারেন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারেনি ফরিদা আক্তার।
তার মানে সরকারের ভেতরে অনেকেই এই চুক্তির বিরোধিতা করেছে, কিন্তু প্রফেসর ইউনূস মানে ডিপ স্টেটের যে এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছিলেন, আমেরিকার ডিপ স্টেটের এজেন্ডা নিয়ে তিনি এসেছেন, এরকম সমালোচনায় তো 1.5 বছর শুনেছি। সেই এজেন্ডা তিনি যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে চেয়েছেন। যেমন তিনি মানে বন্দর দিতে পারেননি, ব্যর্থ হয়েছেন, করিডোর দিতে পারেননি, ব্যর্থ হয়েছেন। মূলত সেনাবাহিনীর বিরোধিতার কারণেই, 3 বাহিনীর বিরোধিতার কারণেই তিনি এটা পারেননি। কিন্তু এই চুক্তি শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়ার 72 ঘন্টা আগে তিনি করে গেছেন। যদিও ফরিদা আক্তার বলছেন যে ক্ষমতা ছাড়ার 3 দিন আগে হয়নি, এটা অনেক দিন থেকেই আলোচনা চলছিল, চুক্তিটা শুধু 3 দিন আগে হয়েছে। তো চুক্তির কথাই তো মানুষ বলছে, আলোচনা তো অনেক হতে পারে। আলোচনা যখন ফরমাল কাগজে কলমে লিখিত আকারে এগ্রিমেন্ট আকারে না আসছে, ততক্ষণ পর্যন্ত ওই আলোচনার তো কোনো মূল্য নেই। কি বলছেন তিনি, চলুন একটু ভেতরে যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণীজ পণ্য আমদানির তীব্র বিরোধিতা করেছিলেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। মানে তার মন্ত্রণালয়ের ব্যাপারগুলো মেটিকুলাস ডিজাইনে ওই চুক্তির মধ্যে রয়েছে, সেগুলো তিনি বলছেন যে আমি এগুলোর বিরোধিতা করেছিলাম, অর্থাৎ নিজেকে নির্দোষ প্রমাণের জন্য। ব্যাপারগুলো তিনি আরও বলছেন, শেষ দিন পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, সরকারের ভেতরে থেকেও আমরা চুক্তি ঠেকাতে পারিনি। রাজধানীর পান্থপথে ঢাকা স্ট্রিম কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ক্যাবের 13 দফা ও জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন। এখন তারা খুব, এই রিজওয়ানা হাসানরা, ফরিদা আক্তাররা খুব গোলটেবিলে যাবেন, যে একটা একটা করে এরকম তথ্য ফাঁস করবেন। আমরা কিন্তু সামনে আরও অনেক তথ্য ফাঁস হতে দেখব। চুক্তির গোপনীয়তা নীতির সমালোচনা করে ফরিদা আক্তার বলেন, গোপন চুক্তি এটারও সমালোচনা করছেন তিনি সরকার থেকে বেরিয়ে এসে। সরকারে থাকতে কিন্তু একটা কথাও বলেননি। নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তি হয়নি, বরং প্রক্রিয়াটি আগে থেকেই চলছিল। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের চুক্তি হচ্ছে, সেখানে আমরা গোপন রাখার কথা মেনে নিয়ে বসে আছি। এমনকি সরকারের ভেতরেও সবাইকে সবটুকু জানতে দেয়া হয়নি। সরকারের ভেতরেই সবাই জানতে পারেনি এই চুক্তিতে কি আছে, কি ভয়াবহ তথ্য। সাধারণ মানুষ আমরা জানবো কি করে, যেখানে সরকারের সবাই জানেনি। অর্থাৎ ওই কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্তেই এই কাজটা হয়েছে, যে কিচেন ক্যাবিনেট মূলত আমেরিকার ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বসেছিল। এরপর বলা হচ্ছে যে দেশীয় খামারিদের সুরক্ষা ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে এই উদ্যোগটা আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ফরিদা আক্তার বলেন, 2025 সালের জুনে বাণিজ্য মন্ত্রণালয় অনেক কথা বলেছেন। যাই হোক, তিনি মূল যে কথাটা, মানে ভিডিওর লেন্থ বাড়িয়ে তো লাভ নাই, মূল যে কথাটা সেটা হচ্ছে, তিনি সরকারের থেকে, তিনি সহ আরও অনেকেই এই চুক্তির বিরোধিতা করেও প্রফেসর ইউনূসকে ঠেকাতে পারেননি। কারণ প্রফেসর ইউনূসের সরকারের দায়িত্ব নেওয়ার 2টো এজেন্ডা ছিল। 1, নিজের স্বার্থ উদ্ধার করা, 2, আমেরিকার স্বার্থ উদ্ধার করা। দুটোতেই তিনি মেটিকুলাসলি সফল হয়েছেন। ভবিষ্যৎই বলে দেবে যে আর কি কি গোপন তথ্য আমাদের জানতে বাকি। যখন উপদেষ্টাদের মধ্যে থেকেই কেউ কেউ এই তথ্যগুলো একের পর এক প্রকাশ করে দিচ্ছেন, তখন প্রফেসর ইউনূসের কিছু গোপন আর বোধহয় থাকবে না। দর্শক, আপনার কি মনে হয়, আর কি কিছু গোপন থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।